where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম স্টুডেন্টস, অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের সকলকে স্বাগত। আমরা সবাই জানি, তোমরাও জানো, আজকালকার পরিস্থিতিতে যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তাতে প্রথাগত সমস্ত শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিন্তু আজকে বন্ধ এবং স্তব্ধ। এরূপ পরিস্থিতিতে মালদার জেলা প্রশাসন, জেলা সমাহর্তা এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বা ই লার্নিং যাই বলো না কেন তোমরা, তাকে অবশ্যই ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আরও ধন্যবাদ জানাই এই কারণে আমাকে এই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার জন্য। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মৈনাক পোদ্দার ফ্রম ওসমানিয়া হাই মাদ্রাসা, এইচএস সেকশন, হিস্ট্রি ডিপার্টমেন্ট। তোমাদের কাছে আমি ক্লাস 9-এর নবম শ্রেণীর ইউরোপের যে ইতিহাস রয়েছে তার নির্ধারিত পাঠ্যসূচি আজকে আলোচনা করব। তার আগে কয়েকটা কথা আমি বলে দিই। এই যে তোমরা ইউরোপের ইতিহাস পড়বে, অনেকের কাছে কিন্তু এই ইউরোপের ইতিহাসটা অনেক কঠিন বলে মনে হয়। আমরাও যখন ছাত্র জীবন ছিলাম তখনও কিন্তু, যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু ইউরোপের ইতিহাসটা অনেক কঠিন বলে মনে হয়েছিল। কিন্তু জানো তো, যদি খুব সহজ সরল ভাষায় এই ইউরোপের ইতিহাসটা তোমরা পড়ো, তাহলে অতটা কিন্তু কঠিন লাগার কথা নয়। তাহলে আমি তোমাদের যে বিষয়, আজকে যে বিষয়ের দিকে আমি আলোকপাত করব, সেই বিষয়ে আমি ঢুকছি। প্রথম অধ্যায়। আমি যা লিখছি একটু দেখবে। তোমাদের প্রথম অধ্যায় তোমরা সবাই জানো কি আছে, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তোমরা প্রয়োজন হলে খাতা কলম বের করে নিবে এবং যে বিষয়গুলি আমি কয়েকটা জিনিস হাইলাইট করব সেগুলো তোমরা একটু লিখে নিবে। এখানে দেখো, আমি একটা ওয়ার্ডের তলায় দাগ দিয়েছি তোমাদের, বিপ্লব। ফরাসি বিপ্লবে ঢোকার আগে আমি তোমাদের এই বিপ্লব সম্বন্ধে কয়েকটি শব্দ বলে নিচ্ছি বা কয়েকটি লাইন আমি তোমাদেরকে বলে নিচ্ছি, যে বিপ্লব কেন ঘটে বা বিপ্লব ঘটার প্রাথমিক শর্ত কি, বা বিপ্লবের প্রেক্ষাপট কি, যাই বলো না কেন। তো আমি সেই সম্বন্ধে তোমাদের কাছে আমি দু চারটি কথা বলছি। দেখো, বিপ্লব কোনোদিন কারোর মর্জির ওপর নির্ভর করে না, যে আমি চাইলাম গিয়ে বিপ্লব ঘটিয়ে দিলাম বা কেউ চাইলো বিপ্লব হয়ে গেল, সেটা কিন্তু নয়। এত সহজ কিন্তু বিপ্লব নয়।
বা সাধারণ মানুষও কিন্তু বিপ্লব চায় না। তাহলে বিপ্লব ঘটে কেন? যদি এক কথায় বলি তাহলে বলতে হয় সাধারণ মানুষের অভাব অভিযোগ যখন শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান ঘটায় না, অভাব অভিযোগে যখন শান্তিপূর্ণভাবে কোনো সমস্যার সমাধান হয় না, তখনই কিন্তু তা বিপ্লবের আকারে আত্মপ্রকাশ করে। তাহলে প্রথম শর্ত বিপ্লবের যদি আমি লিখি পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষ। মানে দীর্ঘদিন ধরে মানুষের অভাব অভিযোগ, ক্ষোভ ও অসন্তোষ তা কিন্তু বিপ্লবের আকারে প্রকাশ পায়। আচ্ছা, এটা তো তোমরা দেখলে যে পুঞ্জীভূত ক্ষোভ আর অসন্তোষ। ফরাসি বিপ্লব যখন আমি পড়াবো দেখবে সমগ্র অষ্টাদশ শতাব্দী ধরে ফরাসিবাসীর মধ্যে যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বঞ্চনা, বৈষম্য ইত্যাদি যখন পুঞ্জীভূত আকারে বহিঃপ্রকাশ ঘটছে, তখনই তা বিপ্লবের রূপ নিচ্ছে। দ্বিতীয় শর্ত, আচ্ছা এই ক্ষোভ আর অসন্তোষ থাকলেই কি বিপ্লব হয়ে যায়? তা কিন্তু নয়। সাধারণ মানুষ যদি মুখ বুজে এই ক্ষোভ, অসন্তোষ বা অন্যায় অত্যাচার সহ্য করে, তাহলে কিন্তু কোনোদিনই বিপ্লব হওয়ার কথা নয়। বিপ্লব হওয়ার ক্ষেত্রে কি হবে? এই যে ক্ষোভ আর অসন্তোষ বা বিপ্লব সম্বন্ধে একটা চেতনা বা বিপ্লব মনস্কতার প্রয়োজন হয়। বিপ্লব চেতনা। আচ্ছা, 3 নম্বর খুব সহজে আমি বলে দিচ্ছি, যোগ্য নেতৃত্ব। আইডিয়াল লিডার। আইডিয়াল লিডার কেন বলবো? একটা বিপ্লবের সাফল্য কিন্তু নির্ভর করে একটা যোগ্য নেতৃত্বের ওপর। যদি যোগ্য নেতৃত্ব না থাকে বিপ্লবটা সফল হয় না। যোগ্য নেতৃত্বকে সামনে রেখে বিপ্লব পরিচালিত হয়। আমি ফরাসি বিপ্লব যখন পড়াবো দেখবে মিরাবো, লাফায়েত, রোবোস্পিয়ার, দাঁতো ইত্যাদি নানা নেতার নাম কিন্তু উঠে আসছে তোমাদের কাছে। এই যে যোগ্য নেতৃত্ব, এই যে 3টা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এই 3টা কিন্তু ফরাসি যে কোনো বিপ্লবের ধরে নাও একটা ধরে নাও যে প্রেক্ষাপট হিসাবে কাজ করে থাকে। আমি এইগুলো পয়েন্টের ওপর ভিত্তি করে দেখব ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এইগুলো আদর্শই কি কাজ করেছিল? অবশ্যই কাজ করেছিল। আমি এবার ফরাসি বিপ্লবের অভ্যন্তরে প্রবেশ করছি। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আজকে আমি তোমাদের যে 2টি বিষয়ের ওপর আলোকপাত করব বলেছিলাম যে নির্ধারিত সূচি বা নির্ধারিত পাঠ্যক্রম, যার ওপর ভিত্তি করে আমি তোমাদেরকে পড়াবো, তা হলো ফরাসি বিপ্লবের রাজনৈতিক আর অর্থনৈতিক কারণ। প্রথমে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। আচ্ছা, কি কারণে ফরাসি বিপ্লব ঘটলো, তার রাজনৈতিক কারণ কি ছিল? প্রথমে লেফেবিয়ারের আমি একটা খুব সুন্দর উক্তি দিচ্ছি তোমাদের কাছে। দ্য অরিজিন অফ দি রেভলিউশন of 1789 lie deep in French history. আবার বলছি লেফেবিয়ারে, the origin of the revolution of 1789 lie deep in French history. অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ অনুসন্ধান করতে গেলে আমাদের পেছনে ফ্রান্সের ইতিহাসের দিকে তাকাতেই হবে। কি ছিল ফ্রান্সের ইতিহাস পেছন দিকের?
বা কি এমন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এসে ফ্রান্সের এক রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল? কিসের জন্য এই রাজনৈতিক সংকট? এই কারণ অনুসন্ধান করতে গেলেই কিন্তু আমরা রাজনৈতিক কারণগুলো পেয়ে যাব। কি ছিল? প্রথম সাব পয়েন্ট, এর মধ্যে আমি তোমাদের সাব পয়েন্ট আকারে লিখে বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিবে যদি মনে করো। রাজতন্ত্রের স্বরূপ। আচ্ছা, প্রথম সাব পয়েন্ট রাজতন্ত্রের স্বরূপ, এটা কিন্তু মেন পয়েন্ট, ঠিক আছে? রাজতন্ত্রের স্বরূপ মানে ফরাসি রাজতন্ত্র অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে যে বুর্ব রাজারা রাজত্ব করেছিলেন তাদের প্রকৃতি কি ছিল? আমি এখনই বললাম ফ্রান্সে অষ্টাদশ শতাব্দী জুড়ে, সমগ্র অষ্টাদশ শতাব্দী জুড়ে বুর্ব রাজারা রাজত্ব করেছিল। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, তার আগে ত্রয়োদশ লুই, ষোড়শ লুই, যে রাজাগুলো তোমরা জেনে থাকবে বা আমি বললাম, তারা ছিল স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক এবং অতিমাত্রায় কেন্দ্রীভূত। তারা ছিলেন একদিকে সর্বোচ্চ শাসক, আইন প্রণেতা, প্রধান বিচারক। তাদের কাছে সাধারণ মানুষের কিন্তু অভাব অভিযোগের বিশেষ কোনো স্থান ছিল না, যে সাধারণ মানুষ গিয়ে তাদের কাছে অভাব অভিযোগ জানাবে, তার নিষ্পত্তি হবে শান্তিপূর্ণভাবে, যেটা আমি আগে বলেছি তোমাদের কাছে বিপ্লবের শর্ত হিসাবে, সেটার কিন্তু কোনো বিশেষ স্থান ছিল না। তো এই রাজতন্ত্রের স্বরূপ বা রাজতন্ত্রের প্রকৃতি বা স্বৈরাচারিতা কবে থেকে জন্ম হয়েছিল? হয়েছিল ত্রয়োদশ লুইয়ের সময় থেকে। এবং তার মন্ত্রী দেখবে কার্ডিনাল রিচলু, নাম শুনে থাকবে, তার সময় থেকে কিন্তু এই স্বৈরাচারী রাজতন্ত্রের জন্ম হচ্ছে। তার সাথে কি হচ্ছে পরবর্তীকালে আমরা যখন দেখি, যদি দেখতে পাই, চতুর্দশ লুই তিনি কিন্তু একটা অদ্ভুত উক্তি বলছেন, যেটা হলো স্বৈরতন্ত্রের সর্বোচ্চ সীমায়, যাকে আমরা বলে থাকি আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি রাষ্ট্র। চতুর্দশ লুই বলছে আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। পঞ্চদশ লুই তিনি তার উপপত্নী মাদাম দা পম্পাদুর, তার দ্বারা এত বেশি পরিচালিত হতে শুরু করেছিলেন যে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। ষোড়শ লুইয়ের ক্ষেত্রেও তাই, তার দৃঢ়তা এবং যোগ্যতা যথেষ্ট অভাব ছিল। তিনি তার পত্নী মেরি আতনায়েত, তার দ্বারা পরিচালিত হয়েছিলেন। রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর বিশৃঙ্খলা দেখা যায় অভিজাত শ্রেণীর মধ্যে। আর কি হয়েছিল, তিনিও ষোড়শ লুইও কিন্তু এই যে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হিসাবে একটি উক্তি করেছিলেন, যে রাজা যা বলবে তাই আইন, অর্থাৎ আমি যা বলবো সেটাই আইন। তো আমি তোমাদেরকে বলতে বললাম যে রাজতন্ত্রের স্বরূপ বা রাজারা কেমন ছিল, সেই সময় রাজতন্ত্রটা কেমন ছিল। আর এর সাথে কি যুক্ত হয়েছিল? এর সাথে যুক্ত হয়েছিল ভার্সাই রাজ পরিবার, তাদের অমিতব্যয়তা। অমিতব্যয়তা মানে এত বেশি তারা বিলাস বাসনে ব্যস্ত থাকতো যে তা রাজতন্ত্রের ওপর বা রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়েছিল। তোমরা শুনলে অবাক হবে, ভার্সাই যে রাজ পরিবার, তার কর্মচারী সংখ্যাই ছিল প্রায় 18,000, প্রায় 18,000 কর্মচারী ছিল। এত কর্মচারী দরকার হয় না। ষোড়শ লুইয়ের যে পত্নী মেরি আতনায়েত, তার ব্যক্তিগত চাকরের সংখ্যাই ছিল কিন্তু 500। এই যে অমিতব্যয়তা, বিলাস ব্যসনতা, এইগুলো কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলেছিল। আমি পরের পয়েন্টে যাচ্ছি। ব্যর্থ পররাষ্ট্রনীতি। আচ্ছা, ব্যর্থ পররাষ্ট্রনীতি। সমগ্র অষ্টাদশ শতাব্দী জুড়ে ফ্রান্সের এই যে বুর্ব রাজবংশের যা রাজা
আমি 3-4জন রাজার নাম বললাম, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। এই যে নাম বললাম, এই রাজাদের পররাষ্ট্রনীতি, ব্যর্থ পররাষ্ট্রনীতি বা আত্মঘাতী পররাষ্ট্রনীতি, হ্যাঁ, সুইসাইড ফরেন পলিসি। সুইসাইড ফরেন পলিসি কেন বলবো? যে টাইমে তারা এই পররাষ্ট্রনীতিগুলি গ্রহণ করেছিলেন, সেই টাইমে ফ্রান্সের অবস্থা কিন্তু খুবই শোচনীয় ছিল। কীরকম ছিল? তারা 4টা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি 4টা যুদ্ধের নাম তোমাদের কাছে লিখে দিচ্ছি। স্পেনের উত্তরাধিকার যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল চতুর্দশ লুইয়ের সময়। এটা পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, পঞ্চদশ লুইয়ের সময় কি হলো? দুটি বড় যুদ্ধ হলো। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ আমি বলে বলে লিখছি, তোমরা বুঝে নিবে। সালগুলো পাশে দিয়ে দিচ্ছি, বুঝতে পারবে তোমরা। 1740 থেকে 1748 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। দুটো যুদ্ধ হয়েছিল, কি বললাম? পঞ্চদশ লুইয়ের সময় দুটো যুদ্ধ হয়েছিল, সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ। এটা সাল হলো 1756 থেকে 63। ষোড়শ লুইয়ের সময় যে যুদ্ধটা হলো আমেরিকা স্বাধীনতা যুদ্ধ। আমেরিকা স্বাধীনতা যুদ্ধ 1778। এই যে সমগ্র অষ্টাদশ শতাব্দী ধরে 4টা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিল পূর্ব রাজারা। দেখো, যুদ্ধ দুটো কারণে হতে পারে, একটা আত্মরক্ষা আর একটা হলো দেশের স্বার্থে বা দেশের সাম্রাজ্যবাদীদের স্বার্থে। ফ্রান্সের ক্ষেত্রে এই যুদ্ধগুলো করে কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। উদাহরণ হিসাবে যদি আমি বলি, এই ধরে নাও সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এটার দুটো রণাঙ্গন ছিল, একটা ইউরোপ আর একটা ছিল ভারত এবং আমেরিকা। এই যুদ্ধে অংশগ্রহণের ফলে বা যুদ্ধের ফলাফল হিসাবে যদি দেখা যায়, ফ্রান্সের কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি বা ঔপনিবেশিক মানচিত্রের কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ঔপনিবেশিক মানচিত্রের তার পরিবর্তে কি হলো? তার পরিবর্তে ইংল্যান্ড একটি সর্বশক্তিমান ঔপনিবেশিক রাষ্ট্র এবং সর্বশক্তিমান নৌশক্তি হিসাবে আত্মপ্রকাশ করলো। আমেরিকা স্বাধীনতা যুদ্ধ যদি উদাহরণ হিসাবে আমি টানি, ষোড়শ লুইয়ের মন্ত্রী তুর্গো, 4জন মন্ত্রী ছিল, তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া। ষোড়শ লুইয়ের মন্ত্রী তিনি যুদ্ধে অংশগ্রহণের আগে 1774 সালে
তুর্গ ষোড়শ লুইকে বলছেন যে একটা যদি কামানের গোলা দাগা যায় তাহলে কিন্তু ফ্রান্স দেউলিয়া হয়ে যাবে। শুধুমাত্র ইংল্যান্ডের প্রতি প্রতিহিংসা পরায়ণতার জন্য ষোড়শ লুই কিন্তু সেই যুদ্ধটাতে অংশগ্রহণ করলো। ফল হলো মারাত্মক, প্রায় 100 কোটি লিব্রো, 180 কোটি থেকে 200 কোটি লিব্রো খরচ হলো। এই 4টা যুদ্ধ মিলে ফ্রান্সের খরচ হলো প্রায় 400 কোটি। রাজনৈতিক ক্ষেত্রে এই যে ব্যর্থতা, এটা কিন্তু জনমানসে বিরূপ প্রভাব ফেললো। বোঝা গেছে? আমি এবার পরের পয়েন্টে ঢুকছি, দুর্নীতিগ্রস্ত প্রশাসন। আমি এই দুটো পয়েন্ট একটু মুছে দিচ্ছি। তোমাদের যে রাজনৈতিক আর অর্থনৈতিক কারণ পড়াচ্ছি, একদিনে দুটো কারণ দেখবে তোমরা, কিছু জিনিসের মধ্যে মিল আছে। এই কারণেই আমি কিন্তু দুটো পয়েন্টকে এক জায়গায় নিয়ে এসেছি, দুটো যে বিষয়বস্তু এই দুটোকে এনেছি। আচ্ছা, দুর্নীতিগ্রস্ত প্রশাসন 3 নম্বর। কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে বিভিন্ন জায়গায় যে অভিজাত শ্রেণী, তারা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠেছিল। বিচার ব্যবস্থায় তারা প্রভাব বিস্তার করেছিল। অন্যান্য ক্ষেত্রে নিজ নিজ প্রদেশে যেখানে তারা শাসন কার্য পরিচালনা করতে, সেখানে তারা কিন্তু তাদের প্রভাব খাটিয়েছিল। যেগুলো রাজকর্মচারী বা সরকারি কর্মচারী, তাদের যে ক্ষমতা বা দায়িত্ব তার কোনো সুনির্দিষ্ট না থাকার জন্য কিন্তু তারাও কিন্তু সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে শুরু করেছিল। এক ধরনের কর্মচারীর আমি নাম লিখে দিচ্ছি, দেখবে এটা তোমাদের অনেক সময় 2 মার্কসেরও আসে, 1 মার্কসেরও আসে। ইনটেন্ডেন্ট। ইনটেন্ডেন্ট কারা ছিল? ইনটেন্ডেন্ট যাদেরকে বললাম প্রদেশের রাজস্ব আদায়ের কর্মচারী। এরা এত বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছিল যে সাধারণ মানুষের ওপর এরা অত্যাচারের মাত্রা দিনের পর দিন বাড়িয়ে চলেছিল। এই কারণে ফরাসিবাসী বা সাধারণ মানুষ তাদেরকে অর্থ লোলুপ, নেকড়ে বলতো। বোঝা গেছে? ইন্টারনেট তোমাদের 2 মার্কসেও আসতে পারে, আমি এই আলোচনার মধ্যে তোমাদের ঢুকিয়ে দিলাম। আচ্ছা, আর একটা কি ছিল? সেই সময় একটা অদ্ভুত আইন ছিল, লেত্রি দ্য ক্যাসে। লেত্রি দ্য ক্যাসে কি ছিল? এটা ছিল একটা গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি? এটা ছিল একটা অদ্ভুত গ্রেপ্তারি পরোয়ানা। এখানে রাজপরিবারের সদস্যরা বা কর্মচারীরা তারা যে কোনো অজুহাতে সাধারণ মানুষকে বিনা বিচারে অনির্দিষ্ট কালের জন্য বন্দি রাখতে পারত। অদ্ভুত আইন, যে কোনো বিচার হচ্ছে না, কোনো কি অপরাধ করেছে সেটার কোনো সুরাহা হচ্ছে না, কিন্তু তাদেরকে বন্দি রাখছে। কোথায় রাখতো? বাস্তিল দুর্গে। অষ্টাদশ শতাব্দীর শেষে এসে দেখা যায় বাস্তিল দুর্গ কিন্তু এই ধরনের বিনা অপরাধী ব্যক্তিবর্গে কিন্তু ভরে গেছে। বোঝা গেছে? লেতিদা এই দুটো কিন্তু তোমাদের 2 মার্কসে আসতে পারে, আমি এর মধ্যে আলোচনা করে ঢুকিয়ে দিলাম। এরপরে আমি তোমাদের সাব পয়েন্ট নিয়ে যেটা আলোচনা করব সেটা দুর্নীতিগ্রস্ত আইন ও বিচার ব্যবস্থা। দুর্নীতিগ্রস্ত আইন ও বিচার
ব্যবস্থা। প্রথমে আমি বিচার ব্যবস্থার কথায় আসি, তলার বিষয়টা। ফ্রান্সের বিচার ব্যবস্থা কেমন ছিল অষ্টাদশ শতাব্দীতে? এক কথায় দুর্নীতিগ্রস্ত। তার সাথে কি যুক্ত হয়েছিল? মন্থর, ব্যয়বহুল। আর কি ছিল? যে দণ্ডবিধি ছিল তা কিন্তু অত্যন্ত কঠোর। সামান্য অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। আর কি, যে বিচারালয়গুলি ছিল, পালাম বা পার্লামেন্ট বা প্রাদেশিক সভা, সেইগুলির অধিকাংশ পদ কিন্তু অভিজাত শ্রেণী রাজার কাছ থেকে কিনে নিত, বংশ পরম্পরায় তা ভোগ করত। এর ফলে কি হলো? বিচার ব্যবস্থায় এক কথায় শ্রেণী স্বার্থ কিন্তু বজায় থাকতো। অভিজাত শ্রেণী তার বিচার ব্যবস্থার যে পদ, প্রধান বিচারকের যে পদ, সেটা কিনে নিত। ফলে শ্রেণী স্বার্থ কিন্তু সেখানে অবশ্যই বজায় থাকতো। আর আইনের দিকে যদি আমি যাই, এই যে আইন, সমগ্র ফ্রান্স জুড়ে অষ্টাদশ শতাব্দীতে কোনো একটি নির্দিষ্ট আইন ছিল না। তাহলে কি ছিল? প্রায় 400 রকম আইন প্রচলন ছিল, 400 রকমের। দক্ষিণ ফ্রান্সে যদি দেখা যায়, রোমের আইন, কোথাও জার্মান আইন, রাজার ক্ষেত্রে সাক্ষাতের আইন, আবার চার্চের বা গির্জার ক্ষেত্রে একটি অদ্ভুত আইন ছিল, তাদের নিজস্ব আইন। বিভিন্ন ধরনের মিলে কিন্তু 400 আইন ছিল। আবার এই আইনের চোখে কিন্তু সবাই সমান ছিল না। একই অপরাধের বিভিন্ন শাস্তি হতো। যারা বিচারক, বিচার ব্যবস্থার যারা বিচারপতি বা বিচারক, তাদেরকে কিন্তু সরকার থেকে বেতন দিত না। তাহলে তারা কোথা থেকে অর্থ লাভ করতেন বা তাদের উপার্জন হতো কোথা থেকে? এই যে যাদের তিনি বিচার করতেন, সাধারণ মানুষ বলো যাই বলো, বিশেষ করে সাধারণ মানুষেরই বিচার ব্যবস্থা চলতো, তাদের যে আর্থিক জরিমানা করা হতো, তাদের থেকেই কিন্তু তাদের আয় হতো, বিচারকদের আয় হতো। এর ফলে যে অর্থ দণ্ড দেওয়া হতো বা আর্থিক জরিমানা করা হতো, তার হার কিন্তু ছিল অনেকটাই উঁচু। বোঝা গেছে? আচ্ছা, আমি পরের পয়েন্টে যাচ্ছি। রাজকীয় ক্ষমতার উপর নিয়ন্ত্রণ। এই পয়েন্টটা অনেকের কাছে অদ্ভুত মনে হবে। কেন অদ্ভুত মনে হবে? এতক্ষণ আমি কি বলে এসেছি? যে রাজা ছিল স্বৈরাচারী, রাজতন্ত্র ছিল স্বৈরাচারী, একনায়ককেন্দ্রিক, অতিমাত্রায় কেন্দ্রীভূত। তাহলে রাজকীয় ক্ষমতার ওপর কি করে নিয়ন্ত্রণ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই নিয়ন্ত্রক ছিল সেই সময়, এবং এই নিয়ন্ত্রকই কিন্তু পরোক্ষভাবে বিপ্লবের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি যখন তোমাদের ভিতরে ঢুকবো, আজকে টাচ করে চলে যাব বা এর পরের দিন যখন ভিতরে ঢুকবো, তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কি করে, এই নিয়ন্ত্রক কি করে বিপ্লবের কারণ হয়ে দাঁড়ালো। দুটো নিয়ন্ত্রক ছিল, এক চার্চ, দুই পালাম বা পার্লামেন্ট বা প্রাদেশিক সভা। চার্চ কি ছিল? চার্চে নিজস্ব আইন ছিল। রাজার কোনো কর ব্যবস্থা সেখানে প্রচলিত হতো না, প্রচলন ঘটতো না সেখানে চার্চে। রাজার কোনো রাজকীয় আইন সেখানে কিন্তু চালু হতো না। আর পালাম বা পার্লামেন্ট, প্রাদেশিক সভা, সমগ্র ফ্রান্স জুড়ে 13টি এই ধরনের পার্লামেন্টের অস্তিত্ব পাওয়া যায়। 13টি পার্লামেন্ট ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাশালী বা শক্তিশালী ছিল প্যারিস পার্লামেন্ট। এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করত? এই যে রাজকীয় ক্ষমতা বা রাজকীয় আদেশ, রাজার আদেশ, সেগুলি এই পালাম বা পার্লামেন্টে অনুমোদন না পেলে প্রদেশে কিন্তু আইন হিসাবে কার্যকরী হতো না। তার মানে কি?
এই পার্লামেন্টগুলো থেকে রাজকীয় আদেশ অনুমোদিত হতে হতো। আবার এই আগেই আমি দেখিয়েছি এই পার্লামেন্টের অধিকাংশ সদস্য কারা ছিল? অভিজাত শ্রেণী, রাজার কাছ থেকে সে পদগুলো কিনে নিত। এর ফলে সেখানে অভিজাত শ্রেণী স্বার্থ বিরোধী বা যাজক স্বার্থ বিরোধী কোনো কাজ কিন্তু করা যেত না। পঞ্চদশ লুই এই পার্লামেন্টগুলো ভেঙে দিয়েছিল, কিন্তু ষোড়শ লুই 1774 সালের দিকে এই পার্লামেন্টগুলি পুনর্প্রতিষ্ঠা করে, যার ফলে কি হয়? পরোক্ষভাবে বিপ্লবের ক্ষেত্রটা প্রস্তুত করেন। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট, দেখো খুব মন দিয়ে শুনবে। ষোড়শ লুইয়ের দায়িত্ব, এটাকেও তোমরা মূল্যায়ন হিসাবে ধরতে পারবে। আচ্ছা, এই যে অষ্টাদশ শতাব্দীর শেষে এসে রাজতন্ত্র এইরকম একটা অদ্ভুত সংকটের মুখোমুখি পড়েছে, সেটা কি ষোড়শ লুই বুঝতে পারেননি? অবশ্যই বুঝতে পেরেছেন, এবং তিনি এই বিষয়টা সম্বন্ধে অবহিতও ছিলেন। তার জন্য তিনি নানাবিধ সংস্কারমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, কিন্তু যাজক আর অভিজাত শ্রেণীর চাপে তিনি কিন্তু সেই জায়গা থেকে সরে আসতে বাধ্য হন। মূলত জানো তো, যদি খুব সহজ ভাষায় বলা যায়, এই অষ্টাদশ শতাব্দীর শেষে ফ্রান্সের যে জনগণ, সাধারণ মানুষ, তারা একটা দায়িত্বশীল সরকার চেয়েছিল। দায়িত্বশীল সরকার, কীরকম দায়িত্বশীল সরকার? যে যারা বা যে সরকার বা যে রাজা তাদের অভাব অভিযোগে নিষ্পত্তি ঘটাবে, তার কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ জানাতে পারবে, এই ধরনের একটা সরকার। যে স্বৈরাচারী রাজতন্ত্র, এ নিয়ে কিন্তু ফরাসিবাসীর মধ্যে খুব বেশি অসন্তোষ ছিল না। ছিল অবশ্যই, কিন্তু খুব বেশি ছিল না। যদি থাকতো তাহলে পরবর্তীকালে, বিপ্লব পরবর্তীকালে যে নেপোলিয়নের নেতৃত্বে একনায়কতান্ত্রিক সরকারের পতন হয়েছিল বা সরকার বসেছিল ফ্রান্সে, তাকে তারা কিন্তু মেনে নিত না। আসলে সময়ের সাথে সাথে জনগণের দৃষ্টিভঙ্গি, চাহিদা, চাওয়া পাওয়া, এইগুলোর যে পরিবর্তন হয়েছে, এইগুলো কিন্তু পূর্ব রাজারা বুঝতে পারেননি। আর কি, পরিশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা যায় জানো, যে একজন বিপ্লবী রাজাই পারত বিপ্লবকে এড়াতে। আরবার রিপিট করছি, একজন বিপ্লবী রাজাই পারত বিপ্লবকে এড়াতে। বিপ্লবী রাজা কি করে বিপ্লবকে এড়াতে পারত? বা রাজা কি করে বিপ্লবী হতো? রাজাকে বিপ্লবী হতে হতো অভিজাত শ্রেণীর ক্ষমতার ওপর, তাকে স্বৈরতান্ত্রিক যে তার যে চরিত্র সেটা তাকে খাটাতে হতো। মন্ত্রীরা তাকে যে সুপারিশ করেছিল সেগুলোকে কায়েম করতে হতো। স্টেট জেনারেল ভোটাধিকারে তাকে পরিবর্তন আনতে হতো। তবে কিন্তু ফ্রান্সকে বিপ্লবের মুখ থেকে সরিয়ে আনা যেত বা বিপ্লব থেকে এড়ানো যেত। রাজা যখন স্যালেন্ডার করে দিয়েছিল, তখনই কিন্তু বিপ্লবের প্রেক্ষাপট বা বিপ্লবের দ্বার উন্মুক্ত হয়েছিল। বোঝা গেছে? এই অবধি আমি যা আলোচনা করলাম ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণের অনেক কিছুই দেখবে তোমরা অর্থনৈতিক কারণের মধ্যে পেয়ে যাবে। এই পয়েন্টগুলো আমি মুছে দিচ্ছি, আমি অর্থনৈতিক কারণে ঢুকবো, অর্থনৈতিক কারণের নিয়ে আলোচনা করব। তারপর লাস্টে আমি তোমাদের সাপোর্টিং কোশ্চেন বলে দেবো, কি টাইপের কোশ্চেন আসতে পারে। তোমরা তো সবাই জানো 2, 4 and 8 এই চারটা টাইপের আর 1 মার্কসের আসে এমসিকিউ কোশ্চেন। অর্থনৈতিক কারণ, আচ্ছা এবার অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করি তোমাদের কাছে।
অষ্টাদশ শতাব্দীর শেষে এসে ফ্রান্সের তীব্র অর্থনৈতিক সংকট এবং তার নিরসনের ব্যর্থতা, কাদের দ্বারা ব্যর্থতা? এই পূর্ব রাজবংশদের দ্বারা বা পূর্ব রাজাদের দ্বারা ব্যর্থতা, তাই ছিল ফ্রান্সের বিপ্লবের বা ফরাসি বিপ্লবের প্রধান অর্থনৈতিক কারণ। তাহলে কি ছিল সেই অর্থনৈতিক সংকট, সেটা যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, শূন্য রাজকোষ, দেখবে ভিতরের বিষয়বস্তু অনেক কিন্তু মিলে যাবে। শূন্য রাজকোষ, আমি আগে যখন রাজনৈতিক কারণ পড়ালাম তখনও কিন্তু বলেছি, এখনো বলছি যে ভিতরে বিষয়বস্তু কিন্তু অনেক মিলে যাবে। শূন্য রাজকোষ, কিভাবে শূন্য হয়ে গেল রাজকোষ? ফ্রান্সের যে রাজারা, দেখবে আমি আগেও বললাম যে 4টা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ 14 লুই, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 15 লুই, এবং 16 লুইয়ের সময় আমেরিকা স্বাধীনতা যুদ্ধ। এই যে 4টা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করলো, যার ফলে ফ্রান্সের খরচ হলো 400 কোটি লিব্র। আমাদের যেমন ভারতীয় মুদ্রার রুপি, ফ্রান্সের হলো লিব্র। শুধুমাত্র আমেরিকা স্বাধীনতা যুদ্ধে যে 16 লুই অংশগ্রহণ করলো, তাতে খরচ হলো 180 থেকে 200 কোটি লিব্র। এমনিতেই অর্থনৈতিক সংকটের মুখোমুখি ফ্রান্স, বা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে। এইরূপ পরিস্থিতিতে আবার একটি যুদ্ধে, আন্তর্জাতিক যুদ্ধে অংশগ্রহণ করা। তুর্গো, 16 লুইয়ের যে মন্ত্রী, তিনি কিন্তু আমেরিকা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের পূর্বে বারবার করে 16 লুইকে বলছেন যে আর একটা যদি কামানের গোলা দাগা যায় তাহলে কিন্তু ফ্রান্স দেউলিয়া হয়ে যাবে। কিন্তু তাও কিন্তু 16 লুই কথা শোনেননি। ইংল্যান্ডের প্রতি ধরে না প্রতিহিংসা পরায়ণতার জন্য কিন্তু যুদ্ধটাতে অংশগ্রহণ করলো। সমগ্র ফ্রান্স জুড়ে অর্থনৈতিক সংকট নেমে এলো। ফলে ফ্রান্সকে কি করতে হলো? খোলা বাজার থেকে উঁচু সুদে ঋণ গ্রহণ করতে হলো, যার সম্পূর্ণ ব্যয়ভার বা পরিশোধ করার দায়িত্ব তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষ, তাদের ওপর এসে পড়লো। বোঝা গেছে যে উঁচু সুদে ঋণ গ্রহণ করলো, তার সম্পূর্ণ ব্যয়ভার যে বহন করতে হবে, কাদেরকে বহন করতে হবে? তৃতীয় সম্প্রদায়কে, সাধারণ মানুষ যারা, তাদেরকে কিন্তু বহন করতে হলো। এর সাথে কি যুক্ত হয়েছিল? রাজপরিবারের অমিতব্যয়তা, অর্থাৎ এত বেশি রাজপরিবার বিলাস ব্যসনে ব্যস্ত থাকতো। উদাহরণ যদি আমি বলি, আগেও বলেছি যে ভার্সাই রাজপরিবারে বা রাজসভায় 18,000 কর্মচারী করছে। তারপর 15 লুইয়ের যে উপপত্নী, তিনি মাদাম দা পম্পাদুর, তিনি কি করছেন? তিনি নিয়মিত 500 জন স্বর্ণকারের খদ্দের ছিলেন। শুনলে অবাক হতে হয়। আর কি, মেরি আতনায়েত, তিনি 16 লুইয়ের যে পত্নী, তিনিও, তারও চাকর বাকরের সংখ্যা ছিল কম বেশি 500 জন। এই যে এত পরিমাণ বিলাস ব্যসনে ব্যস্ত থাকা, এইগুলো কিন্তু সমস্তই কিন্তু ঋণের পয়সায় চলতো, যার জন্য উঁচু হারে সুদ দিতে হতো ফ্রান্সকে। বোঝা গেছে? আচ্ছা, পরের পয়েন্টে আসি। বৈষম্যমূলক কর ব্যবস্থা। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, বৈষম্যমূলক কর ব্যবস্থা। আচ্ছা, বৈষম্যমূলক কর ব্যবস্থা, এটা ঢোকার আগে, এই পয়েন্টে ঢোকার আগে আমি 2-3টা কথা বলে দিচ্ছি। আমি তো এতক্ষণ ধরে বারবার করে বলছি, অষ্টাদশ শতাব্দীর শেষে এসে ফ্রান্স কিন্তু এক অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়েছিল।
এর থেকে বেরানোর জন্য ফ্রান্সের কাছে দুটো রাস্তা ছিল, দুটো রাস্তা। কি কি রাস্তা ছিল? একটা হলো ব্যয় সংকোচ করা, আর একটা হলো রাষ্ট্রের আয় বৃদ্ধি করা। ফ্রান্সের রাজারা কিন্তু প্রথম পদক্ষেপে হাঁটেনি, অর্থাৎ ব্যয় সংকোচের পথে তারা কিন্তু যায়নি। রাষ্ট্রের সাথে বা দেশের সাথে সেটা কিন্তু করা যেত, যে ব্যয় সংকোচ করা যেত, এত বেশি বিলাস ব্যসন বা যে অমিতব্যয়তা সেটাকে কিন্তু কাটছাট করা যেত, তারা কিন্তু সেই পথে হাঁটেনি। দ্বিতীয়ত পথ কি ছিল? যে রাষ্ট্রের আয় বৃদ্ধি। সেটা কি করে সম্ভব? সেটাও কিন্তু সম্ভব ছিল। কি করে সম্ভব ছিল? যে চিরাচরিত বা প্রচলিত কর ব্যবস্থার মধ্যে যদি পরিবর্তন আনা যেত, তাহলে কিন্তু রাষ্ট্রের আয় অবশ্যই বৃদ্ধি পেত। তাহলে কি ছিল সেই চিরাচরিত কর ব্যবস্থা বা প্রচলিত কর ব্যবস্থা? কি ছিল? আমি তোমাদেরকে এই বিষয়ে কতগুলো জিনিস আমি এখানে লিখে দেব, ডকুমেন্টস, তোমরা পারলে লিখে নিতে পারো। ফ্রান্সের সমগ্র সম্পত্তির প্রায় 95% সম্পত্তির মালিক ছিল কিন্তু প্রথম দুই শ্রেণী, অর্থাৎ 95% সম্পত্তির মালিক প্রথম ও দ্বিতীয় শ্রেণী। কিন্তু অদ্ভুত রকমভাবে তারা মাত্র 5% ট্যাক্স দিত। 5%। কীরকম? যদি প্রথম শ্রেণী বা যাজক সম্প্রদায়ের কথায় আসা যাক, প্রথম শ্রেণী বা যাজক সম্প্রদায় তারা ইচ্ছাধীন কর দিত। একটা পেইসি চুক্তিও হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী তারা দেশিম বা ইচ্ছাধীন কর দিত। দ্বিতীয় শ্রেণী অভিজাত শ্রেণীদের কর প্রদানের ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় ছিল, প্রচুর ছাড়। তাহলে সমস্ত ট্যাক্স বা সিংহভাগ ট্যাক্স বা রাজস্ব কারা দিত? তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ 95% ট্যাক্স দিত তৃতীয় শ্রেণী। বোঝা গেছে? এই 95% ট্যাক্স কিন্তু বহন করতে হতো তৃতীয় সম্প্রদায়কে, যাদের জনসংখ্যার দিক থেকে ছিল 96 থেকে 97%, এবং ভূসম্পত্তির অধিকারী তারা ছিল মাত্র 5%। সম্পত্তি তাদের ছিল তাদের 5%। অর্থাৎ 5% সম্পত্তির মালিক হয়ে তারা 95% ট্যাক্স দিত। বৈষম্য কোথায় ধরা পড়ছে? যে মাত্র 5% সম্পত্তির মালিক তাদেরকে দিতে হচ্ছে সবচেয়ে বেশি ট্যাক্স, আর যারা 95% সম্পত্তির মালিক তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে মাত্র 5% বা কেউ দিচ্ছে না। এই যে বৈষম্য, এর ওপর ভিত্তি করে কিন্তু দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেল। কিরকম? তৃতীয় শ্রেণী যারা, তারা হয়ে গেল সুবিধাহীন শ্রেণী, আর প্রথম দুই শ্রেণী তারা হলো সুবিধাভোগী শ্রেণী। তাহলে কি কি ট্যাক্স দিত তারা, সেটার দিকে আসা যাক। আমি এই সাইডে লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রত্যক্ষ কর তিনটা ছিল। টেইলি, ক্যাপিটেশন, ভেটিংএমে। বাংলাতে লিখে দিই,
ভূমি উৎপাদন আয়, মানে ভূমি কর, উৎপাদন কর আর আয় কর, এই তিনটা ছিল কিন্তু প্রত্যক্ষ কর। এর বাইরেও কিন্তু পরোক্ষ কর ছিল। পরোক্ষ করগুলো আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে, শুনে নাও, লিখে নাও। গ্যাবেলা বা লবণ কর, টাইট বা ধর্মকর, এডস বা ভোগ্য পণ্যের ওপর মদ, তামাক এগুলোর ওপর আরোপিত কর, কার্ভি বা বেগার শ্রম, যে বিভিন্ন ধরনের কাজ হতো সেখানে তৃতীয় সম্প্রদায়ের যে লোক তাদেরকে বেগার শ্রম খাটতে হতো। এই সমস্ত কিছু করে দিয়ে একজন তৃতীয় সম্প্রদায় বা কৃষকেরই কথা যদি ধরা যায়, তার হাতে মাত্র 20% অর্থ টিকত। যদি আয় 100 টাকা করতো, তার হাতে 20 টাকা থাকতো। সমস্ত কিছু কিন্তু ট্যাক্স দিয়ে দিতে হতো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তৃতীয় সম্প্রদায়ের ওপর কিন্তু আর বাড়তি কর চাপানোর কোনো সংস্থানই ছিল না বা জায়গাই ছিল না। তাহলে কাদের ওপর আরোপিত করা যেত? ওই একই যাজক আর অভিজাত শ্রেণী, তাদের ওপর কিন্তু কর আরোপ করার জায়গা ছিল, অসংখ্য জায়গা ছিল। কিন্তু সেই জায়গাটা ফুলফিল হয়নি বা পূরণ হয়নি, রাজা করতে পারেননি সেই জায়গায় কর আরোপ। এছাড়াও কি ছিল? ফ্রান্সের যে বাণিজ্য নীতি ছিল, আভ্যন্তরীণ বাণিজ্য নীতি, তা কিন্তু অবাধ বাণিজ্যের প্রতিবন্ধক ছিল। যারা রাজস্ব আদায়ের কর্মচারী, তারা ঠিকঠাকভাবে রাজস্ব আদায় করে রাজকোষাগারে জমা করতো না, রাষ্ট্রের আয় যার ফলে কমতে শুরু করেছিল। এই সমস্ত দিক বিচার করে অ্যাডাম স্মিথ, তোমাদের এই কোশ্চেনটা আসে, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলছেন ফ্রান্সকে। অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এই সার্বিক মূল্যায়ন বিচার করে। বোঝা গেছে? এবার আর দুটো পয়েন্ট থাকছে, দুটো পয়েন্ট না, একটা পয়েন্ট বলে দিয়ে আমি মূল্যায়নে ঢুকে যাব। আমি এগুলো মুছে দিচ্ছি। অর্থনৈতিক বিপর্যয়, একে তো অর্থনৈতিক সংকট সমগ্র অষ্টাদশ শতাব্দীর শেষ প্রান্তে এসে। এরূপ পরিস্থিতিতে 1788 খ্রিস্টাব্দে এক বিশাল অর্থনৈতিক বিপর্যয় দেখা দিল। দেশের জনসংখ্যা যেমন 2.5 কোটিতে পৌঁছেছিল, ঠিক তেমনি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানি ঘটল, মুদ্রাস্ফীতি ঘটল। 1789 খ্রিস্টাব্দে খাদ্য পণ্যের দাম প্রায় 60 থেকে 65% বেড়ে গেছিল। গ্রামাঞ্চলে খাদ্যের সংকট দেখা দিল, রুটির দাঙ্গা দেখা দিল। গ্রামের যে মানুষ, তারা কিন্তু শহরে উঠে আসতে শুরু করলো। এক বিশাল অর্থনৈতিক বিপর্যয় যাকে বলা চলে। লাস্ট আমি তোমাদের কাছে আলোচনা করছি যে এই অর্থনৈতিক সংকট কি করে বিপ্লবের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। দেখো, ষোড়শ লুই এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করেননি তা নয়, কিন্তু তিনি অবশ্যই গ্রহণ করেছিলেন। কি করেছিলেন? 4 জন অর্থমন্ত্রী, তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া, 4 জনকে তিনি নিযুক্ত করলেন। এবং এই অর্থমন্ত্রীরাও কিন্তু যথেষ্ট যোগ্য ছিল। তারা প্রত্যেকেই রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য যাজক আর অভিজাত শ্রেণীর ওপর কর আরোপের কথা বললেন। যাজক আর অভিজাত শ্রেণী কিন্তু তাদের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। আচ্ছা, এক লাইনে বলে দিই, অভিজাত শ্রেণী কেন নাকচ করলো? তারা মনে করেছিল তাদের ওপর কর আরোপের অর্থই হলো তারা এতদিন ধরে যে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে আসছে তার ওপর কিন্তু একটা আঘাত। এই সুযোগ সুবিধার ওপর আঘাতের অর্থ হলো তৃতীয় সম্প্রদায় থেকে তাদের দূরত্ব কমে আসা। এটা তারা কিন্তু মেনে নিতে পারেনি। এছাড়াও ষোড়শ লুইয়ের ব্যক্তিত্ব আর দৃঢ়তারও কিন্তু যথেষ্ট অভাব ছিল। তিনি অভিজাত শ্রেণীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। কেন আত্মসমর্পণ করেছিলেন? যে অর্থমন্ত্রীরা যা প্রস্তাব দিচ্ছে তাকে তিনি কার্যকর করার পরিবর্তে অর্থমন্ত্রীদের তিনি পদচ্যুত করেছিলেন। ফলে কি দেখা যায়? প্যারিস পার্লামেন্ট পরিষ্কার বলে দেয়
যে সেইখানে আর্থিক সংস্কার বা কর প্রদানের যে নিয়ম সেই সংস্কার করা যাবে না। জায়গা কি? একটাই জায়গা, সেটা হলো স্টেট জেনারেল। দীর্ঘ 175 বছর ধরে যার কোনো অধিবেশন বসেনি। এই স্টেট জেনারেলের কেন কথা বারবার করে যাজক অভিজাত শ্রেণী বলছে? স্টেট জেনারেলে একটা অদ্ভুত ধরনের ভোটদান পদ্ধতি ছিল। একটা হলো শ্রেণীগত ভোটদান। শ্রেণীগত ভোটদান বলতে এই যে 3টা শ্রেণী তোমাদেরকে আমি দেখালাম, এর আগে আমি বোর্ডটা মুছে দিয়েছি। প্রথম শ্রেণী যাজক, দ্বিতীয় শ্রেণী অভিজাত, তৃতীয় শ্রেণী সাধারণ মানুষ, বুর্জোয়া এবং থার্ড স্টেট সাকুলেত। শ্রেণীগত মানে প্রত্যেকটা শ্রেণীর একটা করে ভোটদান পদ্ধতি ছিল, ভোট দিতে পারত তারা। যাজক আর অভিজাত শ্রেণীর স্বার্থ এক হওয়ার জন্য তারা কিন্তু সব সময় একসাথে ভোট দিতেন এবং তৃতীয় সম্প্রদায়ের সিঙ্গেল ভোট পড়ত। ফলে কোনোভাবেই অর্থনৈতিক সংস্কারের কোনো জায়গায় কিন্তু স্টেট জেনারেলে ছিল না। তাহলে কি এই অর্থনৈতিক সংকট থেকে ফ্রান্সকে বাঁচানো যেত না? অবশ্যই যেত। কিভাবে যেত? রাজা যদি তার স্বৈরাচারী ভাবমূর্তিকে কায়েম করে অভিজাত শ্রেণীর ওপর কর আরোপ করতেন, বা আর্থিক কাঠামোর আর্থিক কর কাঠামোর তিনি যদি পরিবর্তন আনতেন, অথবা স্টেট জেনারেলে ভোটদান পদ্ধতি তিনি যদি পরিবর্তন আনতেন, তাহলে কিন্তু দেশটা বিপ্লবের হাত থেকে বেঁচে যেত। বোঝা গেছে? এই অবধি হলো তোমাদের আর্থিক কারণ। এর পরের দিন আমি নেক্সট ক্লাস নিব। তোমাদের কয়েকটা সাপোর্টিং কোশ্চেন আমি বলে দিচ্ছি। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়, অ্যাডাম স্মিথ কেন বলছেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, লেথরি দ্য ক্যাসে যেটা 2 মার্কসের আসতে পারে, ইন্টেন্ডেন্ট আসতে পারে তোমাদের 2 মার্কসের, আর অ্যানসেন্ট্রিজম যে প্রাচীন আমল, এতদিন ধরে যে প্রাক বিপ্লব ফ্রান্সে যে রাজনৈতিক ব্যবস্থাপনা কায়েম ছিল বৈষম্যমূলক, তাকে অ্যানসেন্ট্রিজম বা প্রাচীন আমল বলা হচ্ছে। ঠিক আছে, আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি।